ক্লাস 11-এর বায়োলজি ক্লাসে আজ কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস অফ লিভিং সেলস অর্থাৎ সজীব কোষের রাসায়নিক গঠন এই অধ্যায়ের শেষ অংশটি আলোচনা করব। আগের ক্লাসে তোমরা ডিএনএর গঠন সম্পর্কে জেনেছিলে। আজ আমরা আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানব। ডিএনএর মতো আরএনএও একরকম নিউক্লিক অ্যাসিড। আরএনএ মূলত সাইটোপ্লাজমের অংশ হিসাবে থাকে। বেশিরভাগ জীবে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়ে জিনবস্তুর প্রকাশ ঘটাতে সাহায্য করে। প্রতিটি আরএনএ অণু অসংখ্য রাইবোনিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত। রাইবোনিউক্লিওটাইড অণু রাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেন মূলক বা বেস দিয়ে গঠিত। ছবিতে দেখো, আরএনএ অণুতে পিউরিন ও পিরিমিডিন দুই ধরনের বেস পাওয়া যায়। অ্যাডেনিন এবং গুয়ানিন এই দুটি হল পিউরিন অণু এবং ইউরাসিল ও সাইটোসিন এই যৌগ দুটি হল পিরিমিডিন অণু। রাইবোজ শর্করার সঙ্গে যে কোনো একটি নাইট্রোজেন মূলক যুক্ত হয়ে রাইবোনিউক্লিওসাইড গঠন করে এবং শর্করার সঙ্গে ফসফেট মূলকটি ফসফোডাইএস্টার বন্ধনীর সাহায্যে যুক্ত হয়ে একত্রে রাইবোনিউক্লিওটাইড উৎপন্ন করে। অসংখ্য নিউক্লিওটাইড অণু পরস্পর যুক্ত হয়ে একতন্ত্রী পলিনিউক্লিওটাইড গঠন করে। ছবিতে দেখো, আরএনএ কখনোই দ্বিতন্ত্রী ও সর্পিলাকার হয় না। তবে আরএনএ সূত্রটি অনেক সময় কুণ্ডলীকৃত হয়ে বা ভাঁজ সৃষ্টি করার ফলে দ্বিতন্তুর মতো আকৃতি গঠন করে। এই অঞ্চলগুলিতে সাইটোসিন গুয়ানিনের সঙ্গে এবং অ্যাডেনিন ইউরাসিলের সঙ্গে হাইড্রোজেন বন্ধনীর সাহায্যে যুক্ত হতে পারে। কার্যের ভিত্তিতে আরএনএ প্রধানত দুই প্রকার: জেনেটিক আরএনএ এবং নন জেনেটিক আরএনএ। জেনেটিক আরএনএ যে সকল আরএনএ বংশগত বৈশিষ্ট্য ধারণ ও বহন করে অর্থাৎ জেনেটিক পদার্থ রূপে কাজ করে তাদের জেনেটিক আরএনএ বলে। যেমন টোব্যাকো মোজাইক ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইত্যাদির ক্ষেত্রে জেনেটিক আরএনএ পাওয়া যায়। নন জেনেটিক আরএনএ একতন্ত্রী গঠনযুক্ত যে সকল আরএনএ বংশগত বৈশিষ্ট্য ধারণ ও বহন করে না, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে সৃষ্টি হয় এবং ডিএনএ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ট্রান্সলেশন পদ্ধতিতে প্রোটিন সংশ্লেষ করে, তাদের নন জেনেটিক আরএনএ বলে। নন জেনেটিক আরএনএ তিন প্রকারের: মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ, রাইবোসোমাল আরএনএ বা আরআরএনএ এবং ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ যে বিশেষ আরএনএ ডিএনএর মধ্যে নিহিত জেনেটিক বার্তাকে সাইটোপ্লাজমে বহন করে নিয়ে আসে এবং রাইবোজোমের সাহায্যে প্রোটিন সংশ্লেষের মাধ্যমে তা প্রকাশ করে, তাকে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ বলে। এমআরএনএর বৈশিষ্ট্যগুলি হল, ডিএনএর যে তন্তু থেকে এমআরএনএ সৃষ্টি হয় সেই তন্তুতে যে বেসগুলি থাকে, এমআরএনএতে তার বিপরীত বেসগুলি লক্ষ্য করা যায়। তবে এমআরএনএতে থাইমিনের বদলে ইউরাসিল সংযুক্ত হয়। এমআরএনএ অণুর 3টি করে বেস একটি করে কোডন সৃষ্টি করে এবং প্রোটিন সংশ্লেষের সময় প্রতিটি কোডন একটি করে অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে। এমআরএনএর পরিমাণ কোষস্থ মোট আরএনএর মাত্র 3 to 5% হয়। এমআরএনএ সহজেই আরএনএজ উৎসেচক দ্বারা আক্রান্ত হয়
এই কারণে এমআরএনএকে আবৃত করে একটি প্রোটিন আবরণী রক্ষা কবচ রূপে থাকে। এমআরএনএ এবং এই প্রোটিনকে একত্রে ইনফর্মোজোম বলে। একটি আদর্শ ইউক্যারিওটিক এমআরএনএ একটিমাত্র প্রোটিন সৃষ্টি করে এবং এই ধরনের এমআরএনএকে মোনোসিস্ট্রনিক এমআরএনএ বলে। একটি প্রোক্যারিওটিক এমআরএনএ থেকে একাধিক প্রোটিন উৎপন্ন হয় বলে একে পলিসিস্ট্রনিক এমআরএনএ বলে। এই ছবিতে দেখো, এই এমআরএনএটি থেকে একটিমাত্র প্রোটিন তৈরি হয়েছে, তাই এটি মোনোসিস্ট্রনিক এমআরএনএ। কিন্তু এই এমআরএনএ থেকে 3 ধরনের প্রোটিন তৈরি হয়েছে, তাই এটি পলিসিস্ট্রনিক এমআরএনএ। একটি আদর্শ ইউক্যারিওটিক এমআরএনএ কতকগুলি অংশ নিয়ে গঠিত। ক্যাপ। ছবিতে দেখো, একটি এমআরএনএর 5 প্রাইম প্রান্তে কয়েকটি মিথাইলযুক্ত বেস রয়েছে। এই অঞ্চলকে ক্যাপ বলে। নন কোডিং অঞ্চল 1 বা নন কোডিং রিজিয়ন 1। দেখো, ক্যাপের পরবর্তী 10 to 100টি নিউক্লিওটাইড যুক্ত এই অঞ্চলটি প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে না বলে একে নন কোডিং অঞ্চল বলে। প্রারম্ভিক বা ইনিশিয়েশন কোডন। নন কোডিং অঞ্চলের পর AUG এই কোডনটি অবস্থান করে, যা প্রথম অ্যামাইনো অ্যাসিড মিথিওনিনকে সংযুক্ত করে। এটিকে প্রারম্ভিক কোডন বলে। কোডিং অঞ্চল বা কোডিং রিজিয়ন। ছবিতে দেখো, এটি হলো কোডিং রিজিয়ন। এই অঞ্চলের কোডনগুলি নিরবিচ্ছিন্নভাবে অ্যামাইনো অ্যাসিডগুলিকে শনাক্ত করে। সমাপ্তি কোডন বা টার্মিনেশন কোডন। কোডিং অঞ্চলের পরে একটি সমাপ্তি কোডন থাকে, যার উপস্থিতিতে প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়। UAA, UAG বা UGA এই 3টি কোডনের একটি সমাপ্তি কোডন রূপে কাজ করে। নন কোডিং অঞ্চল 2 বা নন কোডিং রিজিয়ন 2। ছবিতে দেখো, সমাপ্তি কোডনের পরে 50 to 100টি বেস রয়েছে, যারা প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে না। এই অঞ্চলকে নন কোডিং বলে। পলি এ প্রান্ত বা পলি এ টেল। দেখো, সবশেষে অর্থাৎ এমআরএনএর 3 প্রাইম প্রান্তের দিকে 200 to 250টি অ্যাডেনিনযুক্ত অঞ্চল রয়েছে, যাকে পলি এ প্রান্ত বলে। এটি উৎসেচকের দ্বারা ক্ষয়ের হাত থেকে এমআরএনএকে রক্ষা করে। এমআরএনএর কাজ। এমআরএনএর উপস্থিতিতে রাইবোজোমের 2টি অধ একক সংযুক্ত হয়। এরপর রাইবোজোমগুলি এমআরএনএ বরাবর সজ্জিত হয়ে পলিরাইবোজোম বা পলিজোম গঠন করে। পলিরাইবোজোম গঠিত হলেই প্রোটিন সংশ্লেষ পদ্ধতি শুরু হয়। এমআরএনএ অণু কোডনগুলির মাধ্যমে ডিএনএ অণু থেকে কী ধরনের প্রোটিন সংশ্লিষ্ট হবে সেই বার্তা বহন করে আনে। রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ। যে বিশেষ আরএনএ রাইবোজোমাল প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে রাইবোজোম অঙ্গাণুটি গঠন করে তাকে রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ বলে। কোষে উপস্থিত মোট আরএনএর 80% হল আরআরএনএ। সমস্ত আরএনএর মধ্যে আরআরএনএ সবচেয়ে বেশি স্থায়ী। ছবিতে দেখো, আরআরএনএ অণুর অধিকাংশ স্থানই ভাঁজযুক্ত হয়ে দ্বিতন্ত্রী অণুর মতো গঠন সৃষ্টি করে এবং সেই অঞ্চলগুলিতে অ্যাডেনিন ইউরাসিলের সঙ্গে এবং গুয়ানিন সাইটোসিনের সঙ্গে যুক্ত হয়। আরআরএনএর কোনো কোনো স্থান লুপ বা ফাঁসের মতো প্রসারিত হয়। আরআরএনএর কাজ। ছবিতে দেখো, আরআরএনএ প্রোটিনের সাথে যুক্ত হয়ে রাইবোজোম গঠন করেছে। এখানে দেখো, রাইবোজোমকে এমআরএনএর সঙ্গে যুক্ত হতে সাহায্য করে আরআরএনএ।
ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ, যে আরএনএ অণু সাইটোপ্লাজমের অ্যামাইনো অ্যাসিডের ভাণ্ডার থেকে অ্যামাইনো অ্যাসিড স্থানান্তরিত করে রাইবোজোমে নিয়ে আসে তাকে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ বলে। প্রধান 3 ধরনের আরএনএর মধ্যে টিআরএনএ ক্ষুদ্রতম। প্রতিটি টিআরএনএতে 75 to 80টি নিউক্লিওটাইড থাকে। টিআরএনএর নিউক্লিওটাইডগুলি বিভিন্ন স্থানে ভাঁজযুক্ত হয়ে দ্বিমাত্রিক গঠন সৃষ্টি করে। বিজ্ঞানী হোলি ক্লোভার পত্র বা ক্লোভার লিফ মডেলের মাধ্যমে এর গঠন ব্যাখ্যা করেন। ছবিতে দেখো টিআরএনএ তন্তুটি বহু স্থানে ভাঁজযুক্ত রয়েছে এবং এর ফলে 3' ও 5' প্রান্ত পরস্পরের কাছে এসেছে। দেখো 3' প্রান্তে 4টি মুক্ত নিউক্লিওটাইড রয়েছে, যার মধ্যে প্রথম 3টি অর্থাৎ ACC সর্বদাই ধ্রুবক। এই অঞ্চলটিতে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় বলে একে অ্যামাইনো অ্যাসিড গ্রাহক অঞ্চল বা অ্যামাইনো অ্যাসিড অ্যাকসেপ্টার সাইট বলা হয়। পরবর্তী স্থানগুলির যেখানে যেখানে নিউক্লিওটাইডগুলি সমান্তরালভাবে অবস্থান করে সেই অঞ্চলগুলিকে স্টেম বলা হয়। এই স্থানগুলিতে অ্যাডেনিন ইউরাসিলের সঙ্গে এবং গুয়ানিন সাইটোসিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধনীর দ্বারা যুক্ত থাকে। ছবিতে দেখো টিআরএনএর স্টেমগুলি হল গ্রাহক স্টেম বা অ্যাকসেপ্টার স্টেম, টি স্টেম, ভ্যারিয়েবল স্টেম, অ্যান্টিকোডন স্টেম এবং ডি স্টেম। প্রতিটি স্টেমের প্রান্তীয় অঞ্চলটি দেখো অর্ধবৃত্তাকার ফাঁস বা লুপ গঠন করেছে। লুপে নিউক্লিওটাইডগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না। 3' প্রান্ত থেকে এই লুপগুলি হল টি লুপ। এই লুপে রাইবোথাইমিন, সিউডো ইউরাসিল এবং সাইটোসিন নামক বেস থাকে। পরিবর্তনশীল লুপ বা ভ্যারিয়েবল লুপ, এই ক্ষুদ্র লুপটিতে বেসের সংখ্যা পরিবর্তনশীল হয়। অ্যান্টিকোডন লুপ, দেখো এই অঞ্চলে 7টি বেস রয়েছে, যার মধ্যে মাঝের 3টি বেস অ্যান্টিকোডন রূপে কাজ করে। প্রোটিন সংশ্লেষের সময় এই অ্যান্টিকোডনগুলি এমআরএনএর কোডনকে শনাক্ত করে এবং কোডনের সঙ্গে যুক্ত হয়। ডিএইচইউ লুপ, এই লুপে 7টি বেস থাকে, যার মধ্যে ডাইহাইড্রোইউরিডিন নামে কয়েকটি অস্বাভাবিক বেস থাকে। টিআরএনএর কাজ, টিআরএনএর প্রধান কাজ হল সাইটোপ্লাজমের অ্যামাইনো অ্যাসিড ভাণ্ডার থেকে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে বহন করে রাইবোজোমে পরিবহন করা। প্রোটিন সংশ্লেষের সময় রাইবোজোমে অবস্থিত এমআরএনএর কোডনের বেস 3টির ঠিক বিপরীত বা পরিপূরক বেস যে টিআরএনএর অ্যান্টিকোডনে থাকে সেটি কোডনের সাথে যুক্ত হয় এবং সেই স্থানে টিআরএনএ অণুটি সুনির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে প্রদান করে। এনজাইমস বা উৎসেচক, প্রত্যেক সজীব কোষে প্রতিনিয়ত বিভিন্ন গঠনমূলক এবং ভাঙনমূলক বিপাকক্রিয়া ঘটে চলেছে। কিছু জৈব যৌগ নিজেরা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ না করেও বিক্রিয়াগুলির হার বাড়াতে বা কমাতে সাহায্য করে। যে জৈব যৌগগুলি অনুঘটক রূপে বিভিন্ন বিপাকীয় ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে তাদের উৎসেচক বা এনজাইম বলে। এনজাইম মূলত প্রোটিনধর্মী এবং কোলয়েড প্রকৃতির। যে সকল উৎসেচক শুধুমাত্র প্রোটিন দ্বারা গঠিত তাদের সরল উৎসেচক বলে, যেমন ট্রিপসিন, পেপসিন প্রভৃতি। যে সকল উৎসেচক প্রোটিন এবং অপ্রোটিন অংশের সমন্বয়ে গঠিত তাদের হলো এনজাইম বলে। হলো এনজাইম প্রধানত 2টি অংশ দ্বারা গঠিত, অ্যাপোএনজাইম এবং কোফ্যাক্টর।
অ্যাপোএনজাইম হল উৎসেচকের প্রধান প্রোটিনযুক্ত অংশ এবং কোফ্যাক্টর হল উৎসেচকের ক্ষুদ্র অপ্রোটিন অংশ। ছবিতে দেখো এটি হলো হলো এনজাইম, যার মধ্যে প্রোটিনযুক্ত অংশটি হলো অ্যাপোএনজাইম এবং অপ্রোটিন ক্ষুদ্র অংশটি হলো কোফ্যাক্টর, অর্থাৎ অ্যাপোএনজাইম প্লাস কোফ্যাক্টর ইকুয়াল টু হলো এনজাইম। ছবিতে দেখো উৎসেচকের প্রোটিন অংশের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত অপ্রোটিন অংশকে প্রস্থেটিক গ্রুপ বলে। উৎসেচকের প্রোটিন অংশের সঙ্গে আলগাভাবে আবদ্ধ অপ্রোটিন অংশকে কোএনজাইম বলে। প্রপার্টিজ অফ এনজাইম অর্থাৎ উৎসেচকের ধর্ম। স্পেসিফিসিটি বা সুনির্দিষ্টতা। ছবিতে দেখো প্রত্যেক উৎসেচকে একটি সাবস্ট্রেট বন্ধনকারী অঞ্চল থাকে, যাকে অ্যাক্টিভ সাইট বলে, যেখানে একটি নির্দিষ্ট সাবস্ট্রেটই যুক্ত হতে পারে। সেই জন্য প্রত্যেক উৎসেচক একটি নির্দিষ্ট সাবস্ট্রেটের ওপরেই কাজ করে। যেমন পেপসিন কেবল প্রোটিনের ওপর ক্রিয়া করে, লাইপেজ কেবল ফ্যাটের ওপর ক্রিয়া করে। ক্যাটালাইটিক প্রপার্টি বা অনুঘটকীয় ধর্ম। উৎসেচক জৈব অনুঘটক রূপে কাজ করে এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। রিভার্সিবিলিটি বা উভমুখিতা। উৎসেচকের বিক্রিয়া উভমুখী। যেমন উৎসেচক লাইপেজ ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে ভেঙে দেয়, আবার ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল থেকে ফ্যাট সংশ্লেষে সাহায্য করে। টেম্পারেচার বা তাপমাত্রা। প্রতিটি উৎসেচক যে নির্দিষ্ট তাপমাত্রায় সর্বাধিক সক্রিয় হয় তাকে পরম তাপমাত্রা বা অপটিমাম টেম্পারেচার বলে। সাধারণত উৎসেচক 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সর্বাধিক সক্রিয় হয়। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে এবং 45 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে উৎসেচক নিষ্ক্রিয় হয়ে যায়। এই লেখচিত্রটিতে দেখো তাপমাত্রা বৃদ্ধির সাথে উৎসেচকের সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। অপটিমাম টেম্পারেচারে উৎসেচকের সক্রিয়তা সর্বাধিক হয় এবং তারপর সক্রিয়তা কমতে থাকে। প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির সঙ্গে উৎসেচকের সক্রিয়তার হার এবং ওই নির্দিষ্ট তাপমাত্রায় উৎসেচকের সক্রিয়তার হারের অনুপাতকে Q10 বলে। প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে উৎসেচকের সক্রিয়তার দ্বিগুণ বৃদ্ধি ঘটে। পিএইচ। প্রতিটি উৎসেচক একটি নির্দিষ্ট অম্ল ও ক্ষারের ভারসাম্যে ক্রিয়া করে। যেমন পেপসিন নির্দিষ্ট আম্লিক মাধ্যমে এবং ট্রিপসিন নির্দিষ্ট ক্ষারীয় মাধ্যমে ক্রিয়া করে। যে পিএইচে উৎসেচক সবথেকে বেশি ক্রিয়াশীল হয় তাকে পরম পিএইচ বা অপটিমাম পিএইচ বলে। এই লেখচিত্রটিতে দেখো অপটিমাম পিএইচে উৎসেচকের সক্রিয়তা সর্বাধিক থাকে। সাবস্ট্রেটের ঘনত্ব বা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। সাবস্ট্রেটের ঘনত্বের ওপর উৎসেচকের অনুঘটন বিক্রিয়া নির্ভরশীল। এই লেখচিত্রটিতে দেখো উৎসেচকের সক্রিয়তা সাবস্ট্রেটের নির্দিষ্ট ঘনত্ব পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, তারপর হ্রাস পেতে থাকে। দেখো সাবস্ট্রেটের যে মোলার ঘনত্বে উৎসেচকের সক্রিয়তার হার সর্বাধিক হয় তাকে Vmax বলে। প্রোডাক্ট কনসেন্ট্রেশন বা উৎপাদিত পদার্থের ঘনত্ব। উৎপাদিত পদার্থের ঘনত্ব বেশি হলে উৎসেচকের অনুঘটন বিক্রিয়া হ্রাস পায়। একে ফিডব্যাক ইনহিবিশন বলে। প্রেজেন্স অফ ইনহিবিটার বা প্রতিরোধকের উপস্থিতি। যেসব পদার্থ উৎসেচকের অনুঘটন বিক্রিয়ায় বাধা সৃষ্টি করে তাদের ইনহিবিটার বলে। ইনহিবিটারের উপস্থিতিতে উৎসেচকের অনুঘটন বিক্রিয়া হ্রাস পায়।
প্রেজেন্স অফ ইন্ডিউসার বা আবিষ্টকের উপস্থিতি। আবিষ্টকের উপস্থিতিতে উৎসেচকের অনুঘটন বিক্রিয়া বাড়ে। যে জৈব যৌগ উৎসেচকের অনুঘটন বিক্রিয়াকে বাড়াতে সাহায্য করে তাকে আবিষ্টক বা ইন্ডিউসার বলে। ক্লাসিফিকেশন অফ এনজাইমস অর্থাৎ উৎসেচকের শ্রেণীবিভাগ। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিক্রিয়ার প্রকৃতি অনুসারে উৎসেচককে 6টি শ্রেণীতে ভাগ করেছে। হাইড্রোলেজ, যেসব উৎসেচক জলের উপস্থিতিতে যৌগের বন্ধনীকে ভেঙে দেয় এবং জটিল সাবস্ট্রেটকে সরলীকৃত করে তাদের হাইড্রোলেজ বলে। হাইড্রোলেজ বিভিন্ন প্রকারের হয়, যেমন প্রোটিনকে বিশ্লিষ্ট করে প্রোটিওলাইটিক উৎসেচক যেমন পেপসিন, ট্রিপসিন। শ্বেতসারকে বিশ্লিষ্ট করে অ্যামাইলোলাইটিক উৎসেচক যেমন অ্যামাইলেজ। সুক্রোজকে বিশ্লিষ্ট করে সুক্রোলাইটিক উৎসেচক যেমন সুক্রেজ। লিপিডকে বিশ্লিষ্ট করে লাইপোলাইটিক উৎসেচক যেমন লাইপেজ। দ্বিশর্করাকে বিশ্লিষ্ট করে এক শর্করায় পরিণত করে ইনভার্টিং উৎসেচক যেমন ইনভার্টেজ, মল্টেজ ইত্যাদি। এখানে দেখো সুক্রেজ উৎসেচক জলের উপস্থিতিতে সুক্রোজকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে বিশ্লিষ্ট করেছে। এক্ষেত্রে সুক্রেজ হল হাইড্রোলেজ। অক্সিডো রিডাকটেজ এনজাইম, যেসব উৎসেচক একটি যৌগের জারণ এবং অপর একটি যৌগের বিজারণ ক্রিয়া ঘটাতে সক্ষম তাদের অক্সিডো রিডাকটেজ এনজাইম বলে। এগুলি বিভিন্ন প্রকারের হয়, যেমন অক্সিডেজ, এরা কলাকোষে জারণ ক্রিয়ায় অংশগ্রহণ করে যেমন সাইটোক্রোম অক্সিডেজ। ডিহাইড্রোজিনেজ, এরা জারণ ও বিজারণ উভয় ক্রিয়ায় অংশগ্রহণ করে যেমন ল্যাকটিক ডিহাইড্রোজিনেজ। কার্বনিক অ্যানহাইড্রেজ, এরা কার্বনিক অ্যাসিডকে বিশ্লিষ্ট করে জল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এখানে দেখো ল্যাকটিক ডিহাইড্রোজিনেজ উৎসেচক পাইরুভিক অ্যাসিডের সঙ্গে হাইড্রোজেন আয়ন যুক্ত করে ল্যাকটিক অ্যাসিড তৈরি করেছে। এক্ষেত্রে ল্যাকটিক ডিহাইড্রোজিনেজ হল অক্সিডো রিডাকটেজ এনজাইম। ট্রান্সফারেজ, যেসব উৎসেচক দুটি বিক্রিয়কের মধ্যে একটি নির্দিষ্ট গ্রুপ বা মূলককে স্থানান্তরিত করে তাদের ট্রান্সফারেজ বলে, যেমন হেক্সোকাইনেজ, ফসফোরাইলেজ, ট্রান্স অ্যামাইলেজ ইত্যাদি। এখানে দেখো হেক্সোকাইনেজ উৎসেচক এটিপি থেকে ফসফেট গ্রুপকে গ্লুকোজে স্থানান্তরিত করে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন করেছে। এক্ষেত্রে হেক্সোকাইনেজ হল ট্রান্সফারেজ। লাইয়েজ, যেসব উৎসেচক আর্দ্র বিশ্লেষণ ছাড়াই সাবস্ট্রেট থেকে অণু বা পরমাণু অপসারিত করে দ্বিবন্ধনের সৃষ্টি করে অথবা সাবস্ট্রেটে অণু বা পরমাণু যুক্ত করে দ্বিবন্ধনী অপসারিত করে তাদের লাইয়েজ বলে, যেমন অ্যালডোলেজ, ফিউম্যারেজ প্রভৃতি। এখানে দেখো ফিউম্যারেজ ম্যালিক অ্যাসিডকে ফিউম্যারিক অ্যাসিডে পরিণত করেছে। এক্ষেত্রে ফিউম্যারেজ হল লাইয়েজ। আইসোমারেজ, যে সকল উৎসেচক সাবস্ট্রেট পরমাণুর বিন্যাসের পারস্পরিক পরিবর্তনের মাধ্যমে সাবস্ট্রেটের আইসোমার গঠন করে তাদের আইসোমারেজ উৎসেচক বলে। এখানে দেখো ফসফোহেক্সোজ আইসোমারেজ উৎসেচক গ্লুকোজ 6 ফসফেটের আইসোমার ফ্রুক্টোজ 6 ফসফেট গঠন করেছে। লাইগেজ, যেসব উৎসেচক এটিপি জাতীয় যৌগ থেকে শক্তি সংগ্রহ করে দুটি যৌগের মধ্যে বন্ধন সৃষ্টি করে একটি নতুন যৌগ সৃষ্টি করে তাদের লাইগেজ উৎসেচক বলে, যেমন সাকসিনিক থায়োকাইনেজ, গ্লুটামিন সিনথেটেজ প্রভৃতি। এখানে দেখো সাকসিনেট থায়োকাইনেজ উৎসেচক সাকসিনিক অ্যাসিড এবং CoA এই দুটি যৌগকে যুক্ত করে সাকসিনিল CoA নামক
একটি নতুন যৌগ সৃষ্টি করেছে। এক্ষেত্রে সাকসিনেট থায়োকাইনেজ হল লাইগেজ উৎসেচক। মোড অফ এনজাইম অ্যাকশন বা উৎসেচকের কার্যপদ্ধতি। উৎসেচকের কার্যপদ্ধতি সম্পর্কিত প্রধান দুটি মতবাদ এখানে সংক্ষেপে আলোচনা করব। লক অ্যান্ড কি থিওরি বা তালাচাবি মতবাদ। এমিল ফিশার এই মতবাদের উল্লেখ করেন। এই মতবাদ অনুসারে উৎসেচকের অ্যাক্টিভ সাইটের আকৃতি অনমনীয়। একটি নির্দিষ্ট উৎসেচকের অ্যাক্টিভ সাইটের সঙ্গে কেবলমাত্র একটি নির্দিষ্ট সাবস্ট্রেটের সংযোগী অংশ পরিপূরক হয়। ফলে নির্দিষ্ট উৎসেচক নির্দিষ্ট সাবস্ট্রেটের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ হয়। ঠিক যেমন নির্দিষ্ট তালার গঠনের সাপেক্ষে নির্দিষ্ট চাবির খাঁজ পরিপূরক হওয়ায় নির্দিষ্ট তালার সঙ্গেই নির্দিষ্ট চাবি যুক্ত হয়। এরপর রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে উৎসেচক সাবস্ট্রেট যৌগ উৎসেচক বিক্রিয়ালব্ধ পদার্থ যৌগে পরিবর্তিত হয়। বিক্রিয়ালব্ধ পদার্থ সাবস্ট্রেটের মতো গঠনযুক্ত না হওয়ায় উৎসেচকের অ্যাক্টিভ সাইটে যুক্ত থাকতে পারে না। ফলে উৎসেচক বিক্রিয়ালব্ধ পদার্থের যৌগ দ্রুত বিশ্লিষ্ট হয়ে বিক্রিয়ালব্ধ পদার্থ ও উৎসেচক পৃথক হয়। ছবিতে দেখো, প্রথমে সাবস্ট্রেট উৎসেচকের সক্রিয় স্থানের নিকটবর্তী হয়েছে। এরপর সাবস্ট্রেট ও উৎসেচক যথাযথ সজ্জাক্রমে যুক্ত হয়ে সাবস্ট্রেট উৎসেচক যৌগ গঠন করেছে। বিক্রিয়ার পর উৎপন্ন পদার্থ সক্রিয় স্থান ত্যাগ করেছে। ইনডিউসড ফিট থিওরি বা প্রণোদিত সংযুক্তি মতবাদ। বিজ্ঞানী কোশল্যান্ড এই তত্ত্ব প্রবর্তন করেন। উৎসেচকের সক্রিয়ক স্থানের গঠন নমনীয়। ফলে সক্রিয়ক স্থানের সঙ্গে সাবস্ট্রেটের সংস্পর্শের পর সাবস্ট্রেটের সঙ্গে দৃঢ় সংযুক্তির জন্য সক্রিয়ক স্থানের আকৃতির সামান্য পরিবর্তন ঘটে। ছবিতে দেখো, উৎসেচকের সক্রিয় স্থানে দুটি অংশ বা গ্রুপ আছে। বাট্রেসিং অঞ্চল, এই অংশ সাবস্ট্রেটকে উৎসেচকের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত করে উৎসেচক সাবস্ট্রেট যৌগ গঠন করে। ক্যাটালাইটিক অঞ্চল, এই অঞ্চল উৎসেচক সাবস্ট্রেট বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে। ক্যাটালাইটিক গ্রুপ সাবস্ট্রেট থেকে প্রোটন গ্রহণ বা সাবস্ট্রেটকে প্রোটন দান করার মাধ্যমে সাবস্ট্রেটের মধ্যে বিশেষ বন্ধনের সংযোগ ঘটিয়ে বা ভঙ্গ করে বিক্রিয়ালব্ধ পদার্থ গঠন করতে সাহায্য করে। ছবিতে দেখো, সাবস্ট্রেটের সাথে যথাযথভাবে যুক্ত হওয়ার জন্য উৎসেচক নিজের আকৃতির পরিবর্তন করেছে। এরপর সাবস্ট্রেট উৎসেচক যৌগ গঠিত হয়েছে। বিক্রিয়ার পর উৎপন্ন পদার্থ সক্রিয় স্থান ত্যাগ করেছে। অ্যালোস্টেরিজম। কয়েক প্রকার উৎসেচক নির্দিষ্ট শর্ত এবং উপযুক্ত সাবস্ট্রেটের উপস্থিতি সত্ত্বেও মডিউলেটর অণুর অনুপস্থিতিতে কার্যকরী হয় না। এক্ষেত্রে মডিউলেটর অণু উৎসেচকের অ্যালোস্টেরিক স্থানের সঙ্গে যুক্ত হয়ে উৎসেচকের সক্রিয় স্থানের গঠনগত পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার বেগকে বৃদ্ধি বা হ্রাস করে। একে অ্যালোস্টেরিজম বলে। অ্যালোস্টেরিজম দুই প্রকারের হয়, পজিটিভ অ্যালোস্টেরিজম এবং নেগেটিভ অ্যালোস্টেরিজম। পজিটিভ অ্যালোস্টেরিজম, উৎসেচকের অ্যালোস্টেরিক স্থানে মডিউলেটর অণুর সংযুক্তির ফলে উৎসেচকের সক্রিয় স্থানের গঠন পরিবর্তিত হয়ে সাবস্ট্রেট অণুর সংযুক্তির অনুকূল হয়। ফলে উৎসেচকের সক্রিয়তা বৃদ্ধি পায়। উৎসেচকের এই ধর্মকে ধনাত্মক বা
পজিটিভ অ্যালোস্টেরিজম বলে। নেগেটিভ অ্যালোস্টেরিজম উৎসেচকের অ্যালোস্টেরিক স্থানে মডিউলেটর অণুর সংযুক্তির ফলে উৎসেচকের সক্রিয় স্থানের গঠন পরিবর্তিত হওয়ায় সাবস্ট্রেট অণু উৎসেচকের সক্রিয় স্থানে যুক্ত হতে পারে না, ফলে উৎসেচকের ক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। উৎসেচকের এই ধর্মকে ঋণাত্মক বা নেগেটিভ অ্যালোস্টেরিজম বলে। এই ছবিতে দেখো অ্যালোস্টেরিক সাইটে অ্যালোস্টেরিক ইনহিবিটর যুক্ত হওয়ায় উৎসেচকের সক্রিয় স্থানের এমন পরিবর্তন ঘটে যার ফলে সাবস্ট্রেট যুক্ত হতে পারে না। এটি হলো নেগেটিভ অ্যালোস্টেরিজম বা অ্যালোস্টেরিক ইনহিবিশন। এখানে দেখো অ্যালোস্টেরিক সাইটে অ্যালোস্টেরিক ইনডিউসার যুক্ত হওয়ায় উৎসেচকের সক্রিয় স্থানের এমন পরিবর্তন ঘটে যার ফলে সাবস্ট্রেট যুক্ত হতে পারে। এটি হলো পজিটিভ অ্যালোস্টেরিজম বা অ্যালোস্টেরিক অ্যাক্টিভেশন। তাহলে আজকের ক্লাসে আমি আরএনএর বিভিন্ন প্রকার এবং এনজাইম বা উৎসেচক সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। সেই সঙ্গে সজীব কোষের রাসায়নিক গঠন এই অধ্যায়টির আলোচনাও আজ শেষ হলো। আজকের ক্লাস এই পর্যন্তই।